এই ধরনের রাজনৈতিক চর্চা অবশ্যই বন্ধ করা উচিত। এমন বেশ কিছু নেতা আছে যারা এই নির্বাচন হয়তো জীবনের শেষ নির্বাচন হবে, এরপর আর নির্বাচন করার বয়সই থাকবে না। ভোটের অধিকার নিয়েছিল, কেন্দ্রে যেতে দেয়নি, কেন্দ্রে যেতে দিলেও দেখা গেছে যে তার ভোট হয়ে গেছে, দিনের ভোট রাতে করেছে, আমি ডামির নির্বাচন হয়েছে, কি না করেছে। অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য যখন যে প্রেক্ষাপটে যা করা দরকার আওয়ামী লীগ সমস্ত সব কিছু করেছে। ফ্যাসিবাদের যে চর্চা আওয়ামী লীগ করেছে তার দলের ভেতরে এবং বাইরে সব জায়গায় করেছে, তারই কিন্তু বলি হয়েছিলেন লতিফ জি, সিদ্দিকী। শেখ হাসিনার বদান্যতায়, শেখ হাসিনার উদারতায়, শেখ হাসিনার দয়া দাক্ষিণ্যে অনুগ্রহে তারা রাজনীতিতে টিকেছিলেন। প্রিয় দর্শক, শুভেচ্ছা। BanglaNews24.com-এর আজকের অনুষ্ঠান এডিটরস চয়েস। এটা নিয়ে আমরা আজকের দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর সেজন্য কথা বলতে আমরা স্টুডিওতে এনেছি আমাদের প্রিয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম ভাইকে। নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীকে তার মনোনয়নকে, তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন এবং এই বৈধতা দেওয়ার মধ্য দিয়ে একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে আমাদের, যে রাজনীতিতে স্বতন্ত্র প্রার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বা ভূমিকা নিয়ে এগিয়ে আসছে। এখানে দীর্ঘদিনের রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগেরই যারা বিভিন্ন সময়ে কর্মী ছিলেন, নেতা ছিলেন বা বহিষ্কৃত হয়েছেন, তেমনই একজন নেতা হচ্ছেন লতিফ সিদ্দিকী। তিনি 2014 সালে দল থেকে বহিষ্কৃত হন, কিন্তু পরবর্তী সময়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে নির্বাচিত হন, এমপি হন। সেই লতিফ সিদ্দিকী যখন এমপি প্রার্থী হিসাবে আবারও এখন লড়াই করবেন, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা এবার নির্বাচনে কেমন ভূমিকা রাখবে বা তাদের নির্বাচনের ভূমিকার কারণে নির্বাচনের রেজাল্ট কোন দিকে ঘুরে যাবে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সিরাজ ভাইয়ের সঙ্গে। আসুন সিরাজ ভাই, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ মিন্টু ভাই, ধন্যবাদ বাংলা নিউজের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আপনি যে বিষয়টির অবতারণা করলেন, এটা লতিফ সিদ্দিকীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার সাথে আরও কিছু বিষয় আসলে যুক্ত আছে। প্রথমত, তিনি যদিও স্বতন্ত্র প্রার্থী, কিন্তু তার সারা জীবনের রাজনৈতিক ক্যারিয়ার এবং রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগের সাথে, এবং আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দলের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ, বন্ধ রয়েছে। এবং আওয়ামী লীগ হচ্ছে সেই দল যে দল গত 16টা বছর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা রাজনীতির ভয়াবহ চর্চা করেছে, এবং যার প্রেক্ষাপটে বাংলাদেশে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের অধিকার সংকুচিত ছিল। শুধু রাজনৈতিক দলের না, সাধারণ মানুষের যে মৌলিক রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকারও বঞ্চিত ছিল, খর্ব হয়েছে। বলতে পারেন যে উধাও হয়ে গিয়েছিল আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে। কারণ কি, আমি এটা বলছি এই কারণে যে আজকে যেহেতু আলোচনা ভোটের রাজনীতির আলোচনা, সেই কারণে বলছি যে সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না, ভোটের অধিকার নিয়েছিল, কেন্দ্রে যেতে দেয়নি, কেন্দ্রে যেতে দিলেও দেখা গেছে যে তার ভোট হয়ে গেছে, দিনের ভোট রাতে করেছে, আমি ডামির নির্বাচন হয়েছে, কি না করেছে। অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য যখন যে প্রেক্ষাপটে যা করা দরকার আওয়ামী লীগ সমস্ত সব কিছু করেছে। এবং এই যে লতিফ সিদ্দিকী যদিও দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু দলের পক্ষেই কথা বলেছেন তিনি। তার ভাই কাদের সিদ্দিকী আরও বহু আগে দল থেকে তিনি চলে গিয়েছেন, কিন্তু ওই যে ঘুরে ফিরে আওয়ামী প্রীতি, শেখ হাসিনার বন্দনা, শেখ মুজিবের বন্দনা, এগুলো কিন্তু থেকেই গেছে। সেক্ষেত্রে কাদের সিদ্দিকী কি স্বতন্ত্র কোনো ব্যক্তি? মনে আছে লতিফ সিদ্দিকী কি কারণে বহিষ্কৃত হয়েছিলেন? তিনি আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে উনি লন্ডনের একটি প্রোগ্রামে সজীবতা জয়ের বিরুদ্ধে তার ভূমিকা নিয়ে কিছু কথা বলেছিলেন, এবং সেই কারণেই তাকে পরে দেশে আসার পরে বহিষ্কার করা। অর্থাৎ উনিও কিন্তু ওনার মত ব্যক্ত করতে পারতেন না আওয়ামী লীগের মত থাকা ব্যক্ত অবস্থাতে। করতে পারেনি। যাই হোক, এবং তারই পরিণতিতে আওয়ামী লীগ যে চর্চা, মানে ফ্যাসিবাদের যে চর্চা আওয়ামী লীগ করেছে, তার দলের ভেতরে এবং বাইরে সব জায়গায় করেছে, তারই কিন্তু বলি হয়েছিলেন লতিফ জি, সিদ্দিকী। তার বলি হয়েছিলেন লতিফ সিদ্দিকী। কিন্তু আসলে ব্যাপার হয়েছে কি, আমি বলি যেটা, এই শেখ হাসিনা এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে হঠাৎ করে তো উনি হয়ে ওঠেননি। লতিফ সিদ্দিকীদের মতো যত সিনিয়র নেতা আছেন, তারা যদি সবাই সম্মিলিতভাবে দলের ভেতর থেকে চেপে ধরতেন শেখ হাসিনাকে, তাহলে শেখ হাসিনা এই পর্যায়ে আপনার কি মনে যেতে হয় পারত আওয়ামী লীগে তেমন সিনিয়র লিডার ছিলেন যারা জীবিতদের মধ্যে যারা তাকে টেনে ধরতে পারতো? এমন নেতা অবশ্যই, কেন না, অবশ্যই সবার সম্মিলিতভাবে সবার পক্ষে। আমার তো মনে হয় আপনার এই জায়গায় একটু ভুল হচ্ছে, কারণ সেই সব নেতারা
বেঁচে ছিলেন না। যেমন সৈয়দ আশরাফ সাহেব যিনি ছিলেন পার্টির সেক্রেটারি জেনারেল, উনি কিন্তু অনেক সময় অপ্রিয় সত্য কথা শেখ হাসিনার সামনে বলতে পারতেন। বলতেন। কিন্তু যেদিন ওবায়দুল কাদের সেক্রেটারি জেনারেল, তারপর থেকে তার সামনে কথা বলার মতন কিন্তু কেউ আর ছিল না। না, এখানে ধরেন আমি যে যে জিল্লুর কথাটা রহমান বলতে মারা চাই, যাওয়ার পরে প্রেসিডেন্ট হিসেবে উনি ছিলেন, কিন্তু তিনি হয়তো অনেক কথা বলতে পারতেন। এই টাইপের নেতারা কিন্তু আশপাশে শেখ হাসিনা ছিল না, এবং যারা ছিল তারা কিন্তু অনেকটা আড়ালে আবডালে নিগৃহীত হয়েছেন, যেমন তোফায়েল আহমেদ বা আমির হোসেন আমু। এই ধরনের নেতারা কিন্তু আর তার পাশে ভিড়তে পারে নাই। অন্যদিকে আপনি দেখবেন ফ্যাসিস্টের পেছনে আপনি যে উপাদানের কথা বললেন, যে হাসানুল্লাহ কিন্তু বাম রাজনীতিবিদ, জাসদের নেতা, আবার রাশেদ খান মেনন, তারাও বাম নেতা, কিন্তু তারাও কিন্তু তার সামনে এসে আর কথা বলার সুযোগ ছিল না বা পায়নি। কেন পায়নি সেটা আমার ধারণা যে তারা ব্যাপকভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করেছিলেন অথবা শেখ হাসিনা দিয়েছিলেন। শুধু সেই কারণেই শেখ হাসিনা এককভাবে স্বৈরাচারী হওয়ার সমস্ত গ্রাউন্ড নিজেই তৈরি করেছেন। সমস্ত কার্যক্রম কিন্তু তার নিজের মধ্যেও ছিল। না, আমি এখানে আপনার সাথে একমত হয়েও কিছু কথা বলি। সেটা হচ্ছে যে এই যে রাশেদ খান মেনন বা ইনু, তাদের যে ব্যাপক সুবিধা নিয়ে, শুধু সুবিধা নিয়ে না, সুবিধা নিলে তো একজন ব্যক্তির কথা বলার অধিকার বা ক্ষমতা সক্ষমতা এগুলো নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এটা তো আছেই। পাশাপাশি রাশেদ খান মেনন বা ইনু, তাদের যে রাজনৈতিক অবস্থান এবং তাদের যে দলীয় কাঠামো, সাংগঠনিক শক্তি, সেইগুলো দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন আর টিকে থাকার মতো অবস্থা ছিল না। সেক্ষেত্রে শেখ হাসিনার বদান্যতায়, শেখ হাসিনার উদারতায়, শেখ হাসিনার দয়া দাক্ষিণ্যে, অনুগ্রহে তারা রাজনীতিতে টিকেছিলেন। তারই বদলা তাদেরকে দিতে হয়েছে শেখ হাসিনার প্রতি চূড়ান্ত আনুগত্য দেখিয়ে সমস্ত অন্যায়ের কাছে চুপ থেকে। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই যে আপনার আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, তারপরে আরও যে সমস্ত নেতা যারা ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন, শুধুমাত্র তো ওবায়দুল কাদের সেক্রেটারি জেনারেল হয়ে গেলে যে সমস্ত সব কিছু চলে গেছে, নট দ্যাট, আরও অনেক এর বাইরে বহু নেতা ছিলেন। আপনার সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাংগঠনিক কাঠামোয় বহু নেতা ছিলেন। তার আগেও কথা থাকে যে তোফায়েল আহমেদ, আপনার আমির হোসেন আমু থেকে শুরু করে যে সুরজ সেনগুপ্ত বা আদার যে সমস্ত সিনিয়র পর্যায়ের নেতারা যারা নিগৃহীত হয়েছিলেন, তার নিগৃহীত হওয়ার আগেই তো শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। আমি বলি যে তারও আগে, অর্থাৎ রাজনীতি চর্চাটা তো হাসিনা হঠাৎ করে শুরু করেনি বা তারাও উড়ে এসে দলে বসেননি। অনেক দিন থেকে তারা প্রত্যেকেই একে অপরের হাত ধরাধরি করে দল পরিচালনা করেছেন। কিন্তু শেখ হাসিনাকে মানে শুধুমাত্র আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, সাবেক অবস্থানে যাওয়ার জন্য শেখ হাসিনাকে সব ধরনের সুবিধা দিয়েছে, সাপোর্ট দিয়েছে এই সমস্ত নেতারাই। তারা যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতেন তাহলে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি সম্ভবত এই দিকে যেত না। এছাড়া পার্শ্ববর্তী দেশের যে একটা ভূমিকা, একদম ব্ল্যাঙ্ক চেক দেওয়া শেখ হাসিনার প্রতি, এটা ছিল একটা বড় কারণ। তারপরেও আমি বলি যে দলের নেতারা যদি আসলে তাদের নেত্রীকে যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতরে রাখতেন তাহলে আমার মনে হয় এরকম হতো না। তো সেই জায়গা থেকে লতিফ সিদ্দিকীর দল থেকে বহিষ্কার, হঠাৎ করে দলের বিরুদ্ধে বা সজীব ওয়াজেদের বিরুদ্ধে কথা বলা, তার তো অনেকগুলো কারণ আছে। নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছিল যেখান থেকে আর সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা না বলে তো হয়তো তারই ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধায় পরিণত হচ্ছিল। হতে এই পারে। সমস্ত আমরা জায়গা থেকে এই জায়গাটা থেকে আমরা আসি যে লতিফ সিদ্দিকীর মতন আরও কোনো প্রার্থী ৩০০ আসনে স্বতন্ত্র হয়ে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের লোক অথবা আওয়ামী লীগের লোক নাও হয় যদি, তাহলে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, টোটাল স্বতন্ত্র প্রার্থী অনেক, এবং তারা অধিকাংশ হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। এবং এই বিদ্রোহী প্রার্থীদের পেছনে অন্য দল থেকে আমরা যেটা শুনতে পারছি, বিভিন্ন প্রান্ত থেকে যা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে। সে হতে পারে পলাতক দোসর, হতে পারে দোসরদের পক্ষের শক্তি তাদেরকে অর্থায়ন করছে, অথবা হতে পারে বর্তমান রাজনৈতিক আরেকটি শক্তি তাদেরকে অর্থায়ন করে তাদেরকে জিয়ে রাখছে নিজেদের প্রার্থিতা বা নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। সেইটা বিএনপি আগামী দিনে নির্বাচনে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কতটা বিএনপি নির্বাচনের জন্য ঝুঁকি তৈরি করতে পারছে আপনি বলুন? এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির জন্য খুব বড় রকমের ঝুঁকি তৈরি নাও করতে পারে। এর প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে, দীর্ঘদিনের চর্চিত রাজনীতিতে দুটো ধারা পরিষ্কার, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এবং এখানে খুব ক্যাটাগরিক্যালি বললে যে জিয়া পরিবার এবং মুজিব পরিবার, এটা একদম পরিষ্কার। সেই জায়গায়
এই দুই পরিবারের বাইরে গিয়ে বা দুই ধারার বাইরে গিয়ে যদি কেউ নতুন কোনো ধারা সৃষ্টি করার চেষ্টা করেছে, খুব একটা লাভবান হয়নি, সেটা শক্তিশালী হয় না। তাহলে এইবার তো নির্বাচনে নেই আওয়ামী লীগ, তাহলে কি হবে আচ্ছা, নির্বাচনে? আমি আমি এই আলোচনা আসবো, আমি আরেকটু কথা বলে আসবো ওই প্রসঙ্গে। স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো এটা কোনো দোষের কিছু না, কিন্তু বিদ্রোহী প্রার্থী বিদ্রোহী হয়ে দলের সাথে, এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, এটা মনে হয় দলের জন্য, দলের স্বার্থের জন্য খুব একটা সুবিধাজনক না। আর যে কথা আপনি বললেন যে বিভিন্ন তথ্যসূত্র থেকে আমরাও খবর পাচ্ছি, যেটা যে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থীদেরকে অন্য অন্য প্রান্ত থেকে বিভিন্নভাবে সমর্থন দেওয়া হচ্ছে, এমনকি আর্থিক সহযোগিতা দিয়ে বিদ্রোহী প্রার্থীকে দলের বিরুদ্ধে নির্বাচন করার জন্য শক্তির সামর্থ্য যোগানো হচ্ছে। এই জায়গায় আমার কথা যেটা, এই জায়গায় আমি একটু বিশেষভাবে আলোচনা করতে চাই। এই যে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ হবে বলে যে প্রত্যাশার কথা বলা হয়েছিল, যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, যে আলোচনাগুলো হয়েছে, যে চর্চা হয়েছে, সেই চর্চা, সেই আলোচনা, সেই পরিকল্পনা কিন্তু আসলে কিছুই যে কাজ করলো না তা মোটামুটিভাবে পরিষ্কার হয় এই অপরাজনীতির থেকে। সবার আগে তো বাংলাদেশ, সবার আগেই এই দেশের রাজনীতি যদি পরিশুদ্ধ হয়, তো তার বেনিফিটটা আমরা দেশের জনগণ পাবো, তাই না? তাহলে এবং এই দেশটাকে পরিচালনা করবেন রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা যদি পরিশুদ্ধ রাজনীতি চর্চা না করে, তাহলে তো দেশের সামগ্রিক পরিবর্তন আসবে না এবং দেশের মানুষ তার থেকে লাভবান হবে না। সেই কারণে আমি বলি যে এই ধরনের রাজনৈতিক চর্চা অবশ্যই বন্ধ করা উচিত, এটা জরুরি না। স্বতন্ত্র প্রার্থীরা আগামী নির্বাচনে বিএনপির জন্য কতটা ঝুঁকি তৈরি করবে? ঝুঁকি তৈরি করবে, আমি মনে করি যে খুব একটা ঝুঁকি তৈরি করতে হবে না। আমি আগে খানিকটা টাচ দিয়েছি, তারপরেও যদি ঝুঁকি তৈরি করার আশঙ্কা থাকে বা ঝুঁকি তৈরি না করুক, ঝুঁকি কতটুকু তৈরি করতে পারবে আমি সে কথা আগেই বলেছি যে বিএনপির এই ধারার বাইরে গিয়ে খুব একটা সুবিধা কেউ করতে পারবে না। কিন্তু ওই যে অপরাজনীতি, যেটা আর্থিক বা আধার আধার শক্তি সামর্থ্য যোগান দিয়ে দলের বিরুদ্ধে কাজ করানো, এতে হবে কি যে দলের সাথে, দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে লোকালি যে নেতা দলের বিরুদ্ধে বা বিদ্রোহী হয়ে প্রার্থী হয়েছেন তার সাথে দলের একটা দূরত্ব তৈরি হবে, তার সাথে স্থানীয় নেতাকর্মীদের ভেতরে একটা ফাটল তৈরি হবে, তার সাথে সম্পর্কের ঘাটতি দেখা দেবে। আলটিমেটলি বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এই ধরনের ক্ষতিগ্রস্ত যাতে দলটি না হয়, সেক্ষেত্রে সেই জন্য আমি মনে করি দলের শীর্ষ পর্যায় থেকে আরও দরদি ভূমিকা নেওয়া দরকার, আরও কার্যকর ভূমিকা নেওয়া দরকার, দরদি ভূমিকা নেওয়ার দরকার। এই কারণে বলছি যে যারা প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকেই প্রার্থী হওয়ার মতো মোটামুটি যোগ্যতা রাখেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তাদের আন্দোলনে, সরকার বিরোধী কর্মকাণ্ডে বা বিএনপির পক্ষে যে সমস্ত কর্মসূচি বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে, প্রত্যেক জায়গায় তাদের সবারই কম বেশি বড় রকমের ছোট রকমের বিভিন্ন পর্যায়ের অবদান ছিল। সেই অবদানের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যাশা করে যে আমাকে এই পর্যায়ে এসে মূল্যায়ন করা হোক। এই মূল্যায়নের একটা চূড়ান্ত আমাদের কাছে মোটামুটি মানদণ্ড হিসেবে তৈরি হয়ে গেছে নির্বাচন। এই নির্বাচন, এমপি পদে নির্বাচন করতে পারাটা একটা বড় রকমের মূল্যায়নের একটা মানদণ্ড হিসেবে পরিগণিত হচ্ছে। সেই ক্ষেত্রে যারা এখন নির্বাচন করতে চান তাদেরকে কিভাবে বুঝিয়ে বা দলের শৃঙ্খলার স্বার্থে, দলের বৃহত্তরের স্বার্থে, আগামী দিনে সরকার গঠনের স্বার্থে কিভাবে তাদেরকে ম্যানেজ করা যাবে, এই ব্যাপারে আমার মনে হয় যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে নিশ্চয়ই ধরেন যে একই আসনে 2 জন বা 3 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে, তারা প্রত্যেকেই দলের জন্য ত্যাগ রয়েছে, প্রত্যেকেরই অবদান আছে। অনেকেই এমনও প্রার্থী আছে যে জেল খেটেছেন, দীর্ঘদিন গুমের শিকার হয়েছে, পালিয়ে বেরিয়েছেন, পড়েছে। তারা এবার মনোনয়ন প্রত্যাশী ছিলেন, হন নাই। কিন্তু পাশাপাশি আরেকজন প্রার্থী হচ্ছেন যিনি হয়তো বা অতটা জনপ্রিয় না, আমরা উদাহরণ না দিই, কিন্তু তাকে কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে। আমরা যেটা জানি যে 5 স্তরে তথ্য নিয়ে বিভিন্ন জায়গায় বিএনপি সেন্ট্রাল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, যে যোগ্যকে অযোগ্যকে। আবার অনেক জায়গায় যে নেগোসিয়েশন, জোটের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে বা বিভিন্ন নেতাকে মনোনয়ন দিতে যে ছাড় দিতে হয়েছে, সেখানেও এক ধরনের বিদ্রোহ তৈরি হয়েছে। সব মিলিয়ে আপনি যেটা বললেন, একজন বিদ্রোহী প্রার্থীকে দরদ দিয়ে কিভাবে ম্যানেজ করা সম্ভব, জাস্ট 1 মিনিট আপনি বলবেন। এই দরদ দিয়ে বিভিন্নভাবে ম্যানেজ করা সম্ভব। এই মুহূর্তে জনাব তারেক রহমান দেশের দীর্ঘ 17 বছর পরে ফিরে এসেছেন দেশে।
তার ব্যক্তিগত অবস্থান, তার অনুভূতি, তার দলের প্রতি ভালোবাসা, দয়া, মায়া, মমতা ইত্যাদি ইত্যাদিগুলো তিনি তুলে ধরতে পারেন। পাশাপাশি প্রত্যেকজন নেতা গুরুত্বপূর্ণ দলের জন্য, এবং এই দেশে বহু রকমের ব্যবস্থা আছে, আরও নির্বাচন আছে, মেয়র পদে নির্বাচন বা আসতে দ্বিকক্ষ পারে। বিশিষ্ট পার্লামেন্ট যদি হ্যাঁ, হয় সেক্ষেত্রে তাদেরকে তখন নানা উচ্চ কক্ষে আনার উচ্চ সুযোগ কক্ষে থাকবে। আনার সুযোগ। পাশাপাশি এরকম দলীয় প্রতিশ্রুতি দেওয়ার বিষয় থাকতে পারে। অনেক ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজন এমপি পদ থেকে দূরে রাখা। দল পরিচালনার জন্য তো দরকার, সরকার পরিচালনার জন্য যেমন দরকার। আপনি এটা বিএনপির পরামর্শক হিসেবে মনে করছেন যে দিচ্ছেন এটা? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? না, আমি সাংবাদিক হিসেবে একজন পর্যবেক্ষক হিসেবে দিলাম। আমি বিএনপির পরামর্শক হিসেবে দিচ্ছি না, আমি সাংবাদিক হিসেবেই কথাগুলো বলছি, পর্যবেক্ষক হিসেবে, যে এই কথাগুলো এইভাবে যদি বিএনপি চিন্তা করে এবং যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের পক্ষ থেকেও বিষয়গুলো ভাবতে হবে। এবং আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, দেখবে যে জোটের জন্য যেমন আসন ছাড়তে হয়েছে, তেমনি আপনার অনেক নেতাকে হয়তো এমন আছে, মোটামুটি অনেক আমাদের চোখের সামনে ভাসছে, আমরা জানি যে এমন বেশ কিছু নেতা আছে যারা এই নির্বাচন হয়তো জীবনের শেষ নির্বাচন হবে, এরপর আর নির্বাচন করার বয়সই থাকবে না, অবস্থা থাকবে না। এবং আমি বিশ্বাস করি যে তারুণ্যের প্রতি যে গুরুত্বটা দেওয়া হচ্ছে, তারুণ্য এবং মাঝবয়সী যে নেতৃত্ব তুলে আনার চেষ্টা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে, সেই জায়গা থেকে আগামী নির্বাচন অর্থাৎ এই নির্বাচনের পরের নির্বাচনে অনেক প্রার্থী কিন্তু থাকবে না, সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীতে সুযোগ পাবে। তো এই রকমের ধৈর্য সহ্যের একটা পরিচয় তো দেয়া দরকার বলে আমি মনে করি। এটা বিএনপির জন্যই উচিত। ধন্যবাদ সিরাজ ভাই, আমাদের আসলে সময় সংক্ষিপ্ত। প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। স্বতন্ত্র প্রার্থী বিএনপির জন্য কতটা ঝুঁকিপূর্ণ পথ তৈরি করেছে, পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। অন্যদিকে লতিফ সিদ্দিকীর প্রার্থিতা বৈধতা হওয়া, সেটা আওয়ামী লীগের জন্য বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে আসবে কিনা, সেই আলোচনা এখন সামনে আসছে। এই ইত্যাদি বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাই। খোদা হাফেজ।